জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান। চট্টগ্রাম আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, ইসকন নিষিদ্ধের দাবি হাসনাত সার্জিসের। উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের। ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবীর আবেদন, আগামীকালকের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকন উগ্রবাদী সংগঠন, দাবি অ্যাটর্নির। ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে, অভিযোগ গণতন্ত্র মঞ্চের নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আদালত। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজা মওকুফ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানি হয়। শুনানি শেষে আপিল মঞ্জুর করে বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদেরও খালাস দেয় আদালত। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। আপনারা যে সাবমিশন দিয়েছেন, এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন পরীক্ষা করা হয়, আইনি ভাষায় যেটা বলা হয় 342 যখন দেন, তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ। আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। দুদকের আইনজীবী আসিফ হাসান জানান, বেগম খালেদা জিয়া ও অপর দুজনের করা পৃথক 2টি আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট। তাদের খালাসও দিয়েছেন আদালত। আমার কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তির যাতে কোনো রকম হ্যারাস না হয় সেটাও নিশ্চিত করা। তা আমি সঠিক তথ্যটা তুলে ধরেছি। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করা হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টের আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে 2018 সালের 30 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ড আদেশ স্থগিত করেন। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। অন্যরা হলেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। খালাস পেয়ে অভিযুক্তরা জানান, রাজনৈতিকভাবে হয়রানির জন্য এসব মামলা করা হয়েছিল। এই পাপের সাজা এখন আওয়ামী লীগ নেতারাই পাচ্ছে। দীপন দেওয়ানের রিপোর্ট। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহেরের আদালতে ছিল বড়পুকুরিয়া কয়লা খনি মামলার চার্জ গঠনের শুনানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। পরে বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে তাদের খালাস দেন আদালত। তবে এই মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট
এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। বাকিদের ব্যাপারে আদালত বলেছেন যে তারা যেহেতু বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলেছে ওনাদের বিষয়টা বিচারে নিষ্পত্তি হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অভিযোগ গঠনের মতো কোনো প্রমাণ ছিল না এই মামলায়। তৎকালীন সরকার কেবল হেনস্থা করতে এই মিথ্যা মামলা করেছিল। এই মামলাটি 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছে। এবং আপনারা বুঝতেই পারেন গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারে। যে আমাদের মতো লোক, আমাদের এই বয়সে, আমাদের গত 16 বছরে অনেকগুলো বছর আমাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে, মা বাবার সঙ্গে দেখা হয় নাই, স্ত্রী পুত্রের সঙ্গে দেখা হয় নাই, এবং আমাদের আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। আমরা এই 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। আর দেখেন এই সরকার এই 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টাও কিন্তু টিকতে পারে নাই। লেজ গুটিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। ওই বছর 5 অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অব্যাহতি পাওয়া অন্যান্যরা হলেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ওবায়দুল্লাহ খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার AKM শোয়েব বাসুরি, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান। এদিকে 26 লাখ টাকা কর ফাঁকির আরেকটি মামলা থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে বিশেষ জজ আদালত। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় রাতভর অভিযানে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে হত্যার শিকার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। ভাঙচুর, সংঘর্ষের পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। সকালে আদালত চত্বরে নিহত আলিফের প্রথম নামাজের জানাজা হয়। অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ সহ আইনজীবীরা। পরে আদালত চত্বরেই বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ইসকন হচ্ছে ভারতের বিজেপির একটা অঙ্গ সংগঠন, আমরা মনে করছি শিবসেনার একটা অঙ্গ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এই সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এই জেলা অফিসের সামনে, জেলা প্রশাসকের সামনে পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল। কেন তারা ওখানে এগিয়ে গেল না? কেন তাদেরকে ছেড়ে দিয়ে সবাই চলে আসলো? আমি মনে করি যারা এই ঘটনার পিছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা শোকে মূল্যবান হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকুক, যে অনমনেরই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব।
আলিফের দ্বিতীয় নামাজের জানাজায় অংশ নেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এই ঘটনার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা নির্ধারণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের অতিরিক্ত ডেভেলপমেন্ট রয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চিন্ময় ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের দাবিতে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই অগ্রগতি জানতে চান। ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছুই আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে বিএনপি তা চায় না। জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত এক আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩ মাসও হয়নি রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা রক্তপাত হচ্ছে, জ্বালাও পোড়াও চলছে। কেন ভয়াবহ অস্থিরতা, সমস্যাটা কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, ৩ মাসের মধ্যে আসল চেহারা বেরিয়ে আসছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। নিজের ঘরে যদি বিভাজন থেকে যায় তাহলে কোনো কিছুই সম্ভব নয়। কিছু মানুষ দায়িত্বশীল হয়ে উস্কানি দিচ্ছে, তারা বিভাজনের পথ তৈরি করছে। তারা দেশের শত্রু না বন্ধু তা বিচারের ভার জনগণের। মির্জা ফখরুল প্রথম আলো, ডেইলি স্টারের উপর হামলার তীব্র নিন্দা জানান। বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আজকে এই যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে, যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত জড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম? তাহলে আজকে কেন এই ভয়াবহ বিভাজনটা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রের চেহারা দিতেই ভারত এই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তারা বলেন, ভারতের বিজেপি সরকার আওয়ামী লীগের পরাজয়কে নিজেদের পরাজয় হিসেবে নিয়েছে, এ কারণেই এসব অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ বক্তাদের। সরকারকে শক্তভাবে প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা
মোকাবেলা না করলে এসবের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা নেতাদের। ইসকনের ব্যানারে যুবলীগের নেতারা নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ বক্তাদের। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করে আইন ও বিচারিকভাবে তাদের মোকাবেলা করার কথাও বলেন তারা। একজনকে কোর্টে তোলা হয়েছে, কোর্টে হিয়ারিংয়ের পরে থেকে আদালতে নেওয়া হবে, সেইখানে যেরকম করে বাধা দেওয়া হয়েছে, আইনজীবী যিনি মারা গেছেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি, আশেপাশে দেখি। মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো, একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো। এজন্যই আমরা বেশি উদ্বিগ্ন। ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা শামিল। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে, যেটাকে আমরা বিরোধিতা করি। সরকারের এ বিষয়ে ব্যাপক তদন্ত করা দরকার, যে এই ঘটনাগুলো যে কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। এবং এটা খুব পরিষ্কার, যেমন ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে আসলে কারো ব্যানার হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেইখানে ঢুকে পড়ার বিষয়টা আছে। তবে কোনো ধরনের সাম্প্রদায়িক এখানে হামলার ঘটনার চেষ্টা যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। ব্যবসার নামে বহু উদ্যোক্তা জনগণের টাকায় সম্পদ কামিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর এক হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার কৌশল নির্ধারণ বিষয়ে কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা ঢাকার আশপাশে বা চট্টগ্রাম, খুলনার মতো শ্রমঘন এলাকায় জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট না করে রাজশাহীতে করা নিয়ে সমালোচনা করেন। শ্রমিক স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণার তাগিদ দেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান। চট্টগ্রাম আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, ইসকন নিষিদ্ধের দাবি হাসনাত সার্জিসের। উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের। ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবীর আবেদন, আগামীকালকের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকন উগ্রবাদী সংগঠন, দাবি অ্যাটর্নির। ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে, অভিযোগ গণতন্ত্র মঞ্চের নেতাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।